আলাইকুম, ওয়েলকাম টু তাজ স্পাইসি। আজকে আমি দেখাবো কিভাবে তেল, ফ্রিজ, কোনো কেমিক্যাল ছাড়াই কাঁচা আম সংরক্ষণ করতে হয় বছর জুড়ে। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কিভাবে এটি সংরক্ষণ করতে হয়। এখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে এখন ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিব। আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখন আমি এখানে কিছুটা পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি এখন 8 চামচ লবণ দিয়ে দিব। 8 চামচ লবণ দিয়ে দিব। এখন আমি এই পানিটাকে ভালো করে ফুটাতে দিব। এখন আমি আমগুলোকে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে পানিটা মুছে নিব। এখন আমি আমগুলোকে ভালো করে সুন্দর স্লাইস করে কেটে নিয়ে আসবো। আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। চেষ্টা করবেন আটিটা না নিতে, আটিটা না লাগবে না, এটা রেখে দিবেন। আমের সাথে আমি কিছু কাঁচামরিচও রেখে দিব। লবণ পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। টকবক করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটতে দিয়েছি, সেটা ফুটানো হয়ে গেছে। আমি পানিটাকে এখন ভালো করে ঠান্ডা করে নেব। এর মাঝে এখন আমি আমগুলোকে এমন একটা কাচের বয়াম নিয়েছি। কাচের বয়াম নেবেন। আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন কাচের বয়ামে নিতে। এখন আমি কাচের জারের মধ্যে আমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিই। চেষ্টা করবেন একটু ভালো করে ঠেসে ভালো করে জাতি দিয়ে ভালো করে ঠেসে ভরতে। দেখতে পাচ্ছেন আমি খুব জাতি দিয়ে দিয়ে আমগুলোকে ভরে নিয়েছি। এখন আমি যে কাঁচামরিচগুলো আছে কাঁচামরিচও দিয়ে দিব। আপনারা না চাইলে নাও দিতে পারেন, দেখতে সুন্দর লাগে, দিয়ে দিলাম। এখন অপেক্ষা করবো পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত। পানিটা ঠান্ডা হলে আমি এই পানিটা বয়ামের কাঁচের জারের মধ্যে দিয়ে দিই। পানিটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। পানিটা ঠান্ডা হতে 1 ঘন্টা সময় লেগেছে। দেখেন আমি হাতটা ডুবিয়ে রাখতে পারছি। পানিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। পানিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি আঙুলটা চুবিয়ে রেখেছি। এখন আমি পানিটাকে কাঁচের জারের মধ্যে দিয়ে দিই। আপনারা পানিটা 500 গ্রাম নিতে চেষ্টা করবেন। আমার পানিটা বেশি হয়ে গিয়েছে। পানিটা যতটুকু লাগবে 500 গ্রাম দিলে 8 চামচ লবণ দেবেন। আমার পানিটা বেশি হয়ে গিয়েছিল, আমি 10 চামচ লবণ দিয়েছি। এখন আমার পানিটা আর এটা লাগবে না। দেখলেন কত সহজে আমি কাঁচা আম সংরক্ষণ করা যায়, দেখতে পাচ্ছেন। এখন আমি বয়ামের মুখটা লাগিয়ে দিব। এভাবে আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন আরো বেশিক্ষণ ভালো থাকবে, বেশি সময় ধরে ভালো থাকবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে।
দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে তেল বা কোনো ভিনেগার বা কোনো কেমিক্যাল ছাড়াই কিভাবে কাঁচা আমটা সংরক্ষণ করছি। এটা যদি ফ্রিজে রাখেন তাহলে আরও বেশি সময় ধরে ভালো থাকবে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই খুব সুন্দরভাবে কাঁচা আম সংরক্ষণ করা যায়। আপনাদের আজকে এটা দেখিয়ে দিলাম। চেষ্টা করবেন আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে সংরক্ষণ করা কাঁচা আম। যখন কোনো বাজারে কাঁচা আম পাওয়া যাবে না তখন আপনারা এখান থেকে কাঁচা আম নিয়ে এইভাবে খেতে পারবেন বা এটা যে কোনো আচার চাটনিতেও দিতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাদের স্পাইসি। আজ আমি করে দেখাবো মুরগির রোস্ট। আমরা কম বেশি সবাই এটা করে থাকি। আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে কিছু ড্রাই মশলা নিয়েছি, পোস্তদানা, ধনিয়া গুঁড়া, গোলমরিচ, জয়ত্রী নিয়েছি। এগুলোকে আমি একসাথে পাটায় পিষে নিব। আর দারচিনি আর এলাচিটাকে আমি আলাদা গুঁড়া করে নিব। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করার সময় আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গিয়েছে। চিনি দিলে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি রং চলে আসে এবং খুব মচমচে হয়। আমার বাদামি রংটা চলে এসেছে। এরপর আমি বেরেস্তাগুলোকে উঠিয়ে নিব। এখানে আমি 3টি মুরগি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগির পিস ছোট বড় করে নিতে পারেন। আমি মুরগিগুলোকে পিস করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। পরে এখানে আমি 1/2 চা চামচ জর্দার রং নিয়েছি। জর্দার রং দিয়ে আমি মাংসগুলোকে ভালো করে মেখে নিব। আমি এখানে কোনো লবণ দিব না। ভালো করে মাংসগুলো আমি মেখে নিব। এরপর আমি যেই তেলে বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি মাংসগুলোকে ভেজে নেব। ভাজার সময় একটু সাবধানতার সাথে ভাজতে হবে। মুরগিগুলো ভাজার সময় খুব সাবধানের সাথে ভাজতে হবে, না গায়ে ছিটে আসতে পারে। উল্টে পাল্টে ভালো করে আমি মুরগিগুলোকে ভেজে নিব। মুরগির মাংসগুলো যখন বাদামি রং চলে আসবে তখন আমি মাংসগুলো তুলে নিব। এরপর আমি এখানে মশলা মিশ্রণটা তৈরি করে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর যে আমি মশলা মিশ্রণটা পিষে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিব। এরপর ভালো করে টক দইয়ের সাথে মশলার মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে। মশলার মিশ্রণটা আগে তৈরি করে রাখলে রান্নাটা খুব সহজ হয়। এরপর আমি তেল গরম দিয়ে দিয়েছি প্যানে। এটা যেহেতু রোস্ট, তেলের পরিমাণ একটু বেশিই লাগবে। তেলটা গরম হয়ে আসলে আমি মশলার মিশ্রণটা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষাতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। যেহেতু আমি মাংস ভাজার সময় কোনো লবণ এড করিনি, তো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলা আর তেলটা আলাদা হয়ে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব।
এখানে যেহেতু টক দই দেওয়া, তা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। এবার মুরগি মাংসগুলো দিয়ে ভালো করে আবার আমি মশলার সাথে মাংসগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার আমি নাড়াচাড়া করে নিব। টক দইতে যে পরিমাণ পানি আছে সেই পানিতেই মুরগি মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি দেখেন মাংসগুলো সেদ্ধ হয়নি, আপনারা চাইলে এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিতে পারেন। এবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি এখানে যে এলাচি আর দারচিনি গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সাথে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। এটা যেহেতু রোস্ট, চিনিটা দিলে রোস্টটা খেতে খুব ভালো লাগে। এরপর আমি এখানে 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব। এরপর যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি 10-15 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পরে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। বেরেস্তা দেওয়ার ফলে রোস্টের কালারটা দেখতে খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে। এরপর আমি আবারও 5 মিনিটের জন্য দমে রাখবো। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে এবং বেরেস্তা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর এসেছে। হয়ে গেছে আমার খুবই সুস্বাদু মুরগির রোস্ট। আপনারা বাসায় এটা একবার হলো ট্রাই করবেন এবং রান্না করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি রেসিপিটাকে খুব সহজ করে দেখাতে চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। Hi, bro.
সবাই খুব পছন্দ করবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজ স্পাইসি। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো কোনো রকম রং কেমিক্যাল ছাড়াই কিভাবে কালারফুল শরবত তৈরি করা যায় আমি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শরবতগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা খুবই মজার। আমি প্রথমে এখানে 6-7টা লেবু থেকে জুস বের করে নিয়েছি। বের করে আমি একটি ছোট গ্লাসে নিয়েছি। প্রথমে আমি তৈরি করে দেখাবো মালটার শরবত। আমি একটা গ্লাস নিলাম। গ্লাসের মধ্যে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এরপর আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়া চিনি দিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনিটাও দিতে পারেন। 1/4 চামচ করে সাদা লবণ আর বিট লবণ দিয়ে দিলাম। এরপর আমি একটি মালটা থেকে যে জুসটা বের করে নিয়েছি সেই মালটার জুসটা গ্লাসে ঢেলে দিলাম। পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার মালটার শরবত। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুবই মজা। চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করতে। এরপর আমি আরও একটি গ্লাস নিয়ে নিলাম। এখন তৈরি করে দেখাবো আমি আনারের শরবত। একই নিয়মে আমি গ্লাসে 1 টেবিল চামচ লেবুর জুস, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 1/4 চামচ করে বিট লবণ আর সাদা লবণ দিয়ে দিলাম। এরপর আমি একটি আনার থেকে যে জুসটা বের করে নিয়েছি সেই জুসটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল খুবই মজাদার আনারের শরবত। কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা যখন বাসায় তৈরি করবেন দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একই নিয়মে আমি সবগুলো শরবত তৈরি করে নিব। সবগুলো শরবত তৈরি করতে আমার লেবু জুস, বিট লবণ আর সাদা লবণ আর চিনি লাগবে। আমি এখানে আনারের শরবত, মালটার শরবত, আঙ্গুরের শরবত, পুদিনা পাতার শরবত, আদার শরবত, গাজরের শরবত তৈরি করে নিয়েছি। আমাদের হাতের নাগালের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। এখন যেহেতু বৈশাখ মাস, অনেক ধরনের ফল আর সবজি পাওয়া যাচ্ছে। আপনারা অনায়াসে বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন এই শরবতগুলো, এবং বানানো খুবই সহজ। দেখলেন তো, কোনো রকম রং বা কেমিক্যাল ছাড়াই খুব সহজে কালারফুল শরবত তৈরি করা যায় খুব সহজেই।
সবশেষে আমি আদার শরবতটা তৈরি করে নিব। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ একটি আদা নিয়ে ভালো করে থেঁতে করে সেই আদা থেকে আমি জুসটা বের করে নিলাম। এরপর আমি একই নিয়মে লেবুর জুস, বিট লবণ, সাদা লবণ আর চিনি দিয়ে তৈরি করে নিলাম আদার শরবত। আপনারা যখন বাসায় তৈরি করবেন শরবতগুলা খেলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। চেষ্টা করব আবারও ভালো নতুন কিছু ধরনের শরবত নিয়ে আপনাদের সামনে হাজির হতে। যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে আমি বরফ কুচি দিয়ে শরবতগুলো পরিবেশন করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চাঁদি স্পাইসি। আজকে আমি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে কিভাবে তেহারি রান্না করতে হয়। চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হবে। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে আমরা যখন তখন এই তেহারিটা রান্না করে নিতে পারি। আমি প্রথমে মাংসটাকে রান্না করে নিব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে করে দিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে কিছু গুঁড়া মশলা দিব। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ বিরিয়ানি মশলা গুঁড়া, আর দিয়েছি আমি এখানে শাহি জিরা 1 টেবিল চামচ। আপনারা চাইলে বাদ দিতে পারেন, শাহি জিরাটা আবার দিতেও পারেন। আর এখানে দিয়েছি আমি 1/4 চা চামচ জায়ফল গুঁড়া, খুবই সামান্য পরিমাণে জয়ত্রী গুঁড়া। যেহেতু জয়ত্রীটা খুব স্ট্রং ফ্লেভার হয় এবং পরিমাণে খুবই কম দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি রান্না করে নিব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। বিশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ। যেহেতু তেহারি, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে তেহারিটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন মাংসগুলো একটা বাটিতে তুলে রাখলাম। এরপর আমি এখানে এই মশলার মধ্যেই আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চালটা দিয়ে দিলাম। আমি চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং পানিটা ঝরিয়ে রেখেছি। মশলার সাথে এখন চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চালের জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ চাল যেহেতু দিয়েছি, আমি এখানে পানি দিব মোট 4 কাপ। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 3 কাপ, আর 1 কাপ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। এরপর এখানে আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়ানো থাকবে। যখনই চালের সাথে চালগুলো পানির গায়ে গায়ে লেগে আসবে, চুলার আঁচটা কমিয়ে আমি প্যানের নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1/4 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর যে মাংসটা আমি উঠিয়ে রেখেছিলাম সে মাংসগুলো আমি ঢেলে দিলাম।
মাংসগুলো দিয়ে আমি আলতো হাতে চালগুলো একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে সব দিক থেকে চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। এরপর আমি নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। শানের যে বিরিয়ানি মশলাটা আছে এটা আপনারা দিতে চেষ্টা করবেন তেহারি রান্না করার সময়, এতে করে তেহারির স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায়। দশ থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের কতটা ঝরঝরে হয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আপনারা যখন রান্না করবেন দেখতে পাবেন যে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। বাসায় রান্না করবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজ স্পাইসি। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ কাটি কাবাব। চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয়। আমি আজকে এখানে সবগুলো মশলা গোটা নিয়েছি। আপনার স্ক্রিনে পরিমাপটা দেখতে পাচ্ছেন এবং মশলাগুলো দেখতে পাচ্ছেন। আমি আজকে মশলাগুলোকে একটু হালকা তেলে ভেজে নিব। প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম আর দিয়ে দিব ধনে আর জিরা। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম। এরপর আমি আরও কয়েক সেকেন্ড ভেজে মশলাটাকে নামিয়ে নিব। মশলাটাকে একেবারে লাল করে নেওয়া যাবে না, কয়েক সেকেন্ড ভেজে আমি নামিয়ে নিব। এরপর আবার ওই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এখানে 1 টেবিল চামচ করে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে আরও 4-5টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আদা রসুনটা লাল হলে আমি আদা রসুনটাকে নামিয়ে নিব। আমি আগে থেকে এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। আমি এখানে বেরেস্তা নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি এখন যে ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছি সে মশলাটা আর পেঁয়াজ বেরেস্তা একসাথে আমি পাটায় পেস্ট করে নিব। এরপর আমি যেখানে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো এখন ভেঙে নিব। সাথে কিছুটা লবণ নিয়ে আমি মরিচগুলো ভালো করে মেখে নিব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর যে আদা রসুনটা লাল করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আপনারা যখন বানাবেন তখন আপনারাও দেখবেন যে ঘ্রাণটা কতটা সুন্দর। এরপর আমি এখানে 1 কেজি পরিমাণ বিফ কিমা নিয়েছি। এখন আমি এই বিফ কিমার মধ্যে যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে যে আদা রসুন কুচিটা মেখে রেখেছিলাম সেই আদা রসুনটাও দিয়ে দিব। আর লাগবে এখানে আমার 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর সাথে লাগবে এখানে গরম মশলা গুঁড়া। আমি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। বিফটাকে ভালো করে সব কিছু একত্রে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পরে আমি একটি কাঠির মধ্যে কাবাবগুলো হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিব। কাবাব থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। যেহেতু মশলাটা ভেজে নেওয়া, কাবাবটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা যখন বাসায় বানাবেন তখন আপনারাও কাবাবটা খেয়ে দেখবেন যে কাবাবটা কতটা অসাধারণ হয়। এখন আমি কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কাবাবগুলোকে ভাজতে হবে। যেহেতু বিফটা একেবারে কাঁচা, সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে একটু
লাল লাল করে ভেজে নিতে হবে। এক একটা পাশ 3 থেকে 4 মিনিট করে ভেজে নিতে হবে। বাইরের রেস্টুরেন্টগুলোতে যে কাবাবগুলো বিক্রি করে আপনারা এই কাবাবটা থেকে সেই স্বাদটাই পাবেন। যখন আপনারা বানাবেন তখন দেখবেন যে একেবারে বাইরের রেস্টুরেন্টের মতো কাবাবগুলো স্বাদ হয়েছে। অপেক্ষা করব একটা ব্রাউন কালার আসা পর্যন্ত। আমার বাসায় কাবাবগুলো একটু পোড়া পোড়া খেতে পছন্দ করে, তাই আমি একটু পোড়া পোড়া করে কাবাবগুলোকে ভেজে নেব। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। আমি এখন পরিবেশন করে দেখালাম। এই কাবাবগুলো নান বা লুচি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজ স্পাইসি। আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি কড়াইয়ের মধ্যে কয়লা দিয়ে খুব কম সময়ে চিকেন বারবিকিউ করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস নিতে পারেন। আমি ভালো করে চিকেনটাকে ধুয়ে একটা স্ট্যান্ডের মধ্যে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর আমি চিকেনের লেগ পিসগুলোর মধ্যে দাগ কেটে দিব, যাতে করে যখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব মশলাগুলো যেন ভালো করে চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যায়। এক এক করে আমি সবগুলো চিকেনের লেগ পিসগুলোর দাগ কেটে নিব। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আজকে আমি চিকেনটাকে ম্যারিনেট করব রাঁধুনি যে চিকেন বারবিকিউ মশলা আছে সেই মশলাটা দিয়ে। এতে করে এই মশলাটা ব্যবহার করলে এক্সট্রা আর কোনো মশলা প্রয়োজন হয় না। আমি এখানে 4 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। 1 কেজি চিকেনের জন্য আমি 4 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। চিকেনের গন্ধটা দূর করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর আমি 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। অবশ্যই টক দইটা পানি ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিতে, এতে করে বারবিকিউ ফ্লেভারটা খুব ভালো আসবে। সয়া সসের মধ্যে লবণ থাকে এবং মশলার মধ্যে কিছুটা লবণ থাকে। আমার কাছে মনে হচ্ছে লবণ কিছুটা কম হবে, এর জন্য আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নিব। চিকেনটাকে মাখিয়ে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব একটা র্যাপার দিয়ে র্যাপ করে।
আপনারা চাইলে সারা রাতের জন্য চিকেনটা ম্যারিনেট করতে পারেন। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এরপর আমি চিকেনটা ভালো করে আবার একটু মাখিয়ে নিলাম। বারবিকিউ করব ছাদে বসে। আমি একটি কড়াইয়ের মধ্যে কয়লা ভালো করে চুলায় পুড়িয়ে নিয়েছি। এরপর আমি যে ইলেকট্রিক ওভেনের র্যাক থাকে সেই স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্ট্যান্ড নিতে পারেন, বাজারে অনেক রকমের স্ট্যান্ড পাওয়া যায়। আমি স্ট্যান্ডের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিব, যাতে করে আমি যখন বারবিকিউ করব চিকেনটা খুব সহজেই উঠে আসে। এখন আমি স্ট্যান্ডের মধ্যে চিকেনগুলো সাজিয়ে দিব। বাসায় বসে যে কয়লার মধ্যে বারবিকিউ করাটা খুবই সহজ, এবং যারা একবার এই কয়লার বারবিকিউ তৈরি করে খেয়েছেন তারা তো বুঝতে পারেন যে কতটা মজার। যারা করেননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা চাইলে চুলায়ও করতে পারেন, কিন্তু কয়লা বারবিকিউ খেতে কতটা মজা তা বাসায় না করলে বুঝতে পারবেন না আপনারা। আমি 5-6 মিনিট পরে চিকেনগুলো উল্টিয়ে দিলাম। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব বেশ পরিমাণে তাপ লাগছে। আপনারা যখন বাসায় করবেন তখন দেখবেন যে কয়লার তাপটা খুব ভালো করে লাগে চিকেনের গায়ে। আমি মাঝে মাঝে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর যে চিকেনের মশলাটা ছিল সেই মশলাটা আমি মাঝে মাঝে ব্রাশ করে দিচ্ছি, এতে করে চিকেনটা ড্রাই হয়ে আসবে না। কয়লা থাকলে খুব সহজে বাসার ছাদে বা বাসা বেলকনিতে বসে বারবিকিউ উপভোগ করা যায়। অনেকের কাছে খুব ঝামেলা মনে হবে, কিন্তু যখন আপনি বাসায় তৈরি করবেন দেখবেন যে কোনো ঝামেলাই মনে হচ্ছে না এবং কতটা সহজ রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসে উপভোগ করা যায়। চিকেনগুলো পুরোপুরি কুক করে নিতে আমার সময় লেগেছে প্রায় 14 থেকে 15 মিনিট। আমি একটু বেশ পরিমাণেই চিকেনগুলো পোড়া পোড়া করে নেব। আপনারা চাইলে আর একটু কম পোড়া পোড়া করে নিতে পারেন। চিকেনটা একটু পোড়া পোড়া খেতেই বেশি ভালো লাগে। চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে এবং চিকেন বারবিকিউ মশলা দিয়ে খুব সহজে তৈরি করা যায়। আর কোনো মশলা প্রয়োজন হয় না, যে কোনো সময় তৈরি করে নেওয়া যায়। চিকেনগুলো আমি এখন কয়লা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা সবজি সতে করে চিকেনের বারবিকিউগুলো পরিবেশন করে দেখালাম। আপনারা চাইলে নান অথবা পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন। যখন আপনারা বাসায় তৈরি করবেন দেখবেন যে কতটা সহজ এবং খেতে কতটা মজা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্পাইসি। আজ আমি করে দেখাবো কাটা মশলার মাংস। আমাদের ঘরে হাতের কাছে কম বেশি এই মশলাগুলো থাকে, তো আমরা যখন তখন খুব সহজেই বাসায় রান্নাটা করে নিতে পারি। আমি এখানে আজকে কাটা মশলার মাংস তৈরি করে দেখাবো। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনার ইচ্ছা করলে এটাকে খাসি মাংস দিয়ে করে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ রসুন, 1 কাপ পরিমাণ আদা, 2টো দারচিনি,
5-6টা লং দিয়ে দিলাম। পাঁচ ছটা এলাচ দিয়ে দিলাম, 2টো তেজপাতা, এরপর এখানে 10টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা ঝাল কম খেতে চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। এখানে 1 টেবিল চামচ আস্ত ধনে নিয়ে নিব। একটা কাপড়ে বেঁধে পুটলি করে বেঁধে নিতে হবে। যেহেতু এখানে আমি কোনো গুঁড়া মশলা ইউজ করিনি, তাই ধনেটাকে একটা কাপড়ে বেঁধে পুটলি করে বেঁধে নিতে হবে। এরপর এখানে আমি আধা কাপ করে 1 কাপ তেল দিয়ে দিব। এরপর এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিব। এটা টক দই দিয়েও করা যায়, তা আমার হাতের কাছে ভিনেগার ছিল, আমি ভিনেগার দিয়ে দিলাম 3 টেবিল চামচ। টক দই দিলে 1 কাপ দিতে হবে। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর এখানে 5-6টা গোলমরিচ দিতে হবে আস্ত। আমার এটা স্কিপ হয়ে গিয়েছে। এরপর মাংসটাকে ভালো করে মেশাতে হবে। মাংসটাকে ভালো করে মিশিয়ে যে ধনে পুটলিটা আমি বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি এখানে কোনো পানি দিব না, এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিব। মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, ওই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। আমার এটা রান্না করতে সময় লেগেছে 2 ঘন্টা। দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। মাংসটা সেদ্ধ হয়নি, আমি আবারও ঢেকে দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এর মাঝে লবণটা দেখে নিতে হবে। মাংসের মধ্যে যে পুটলিটা ছিল সেটা আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার কাটা মশলার মাংস। দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কতটা জুসি ও সফট হয়েছে। এটি আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটি সচরাচর বাসায় যে মাংস রান্না করে তার থেকে একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে। এটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাজ স্পাইসি। আজকে আমি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে কিভাবে তেহারি রান্না করতে হয়। চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হবে। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে আমরা যখন তখন এই তেহারিটা রান্না করে নিতে পারি। আমি প্রথমে মাংসটাকে রান্না করে নিব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে করে দিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম।
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে কিছু গুঁড়া মশলা দিব। এখানে আমি দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ বিরিয়ানি মশলা গুঁড়া, আর দিয়েছি আমি এখানে শাহি জিরা 1 টেবিল চামচ। আপনারা চাইলে বাদ দিতে পারেন, শাহি জিরাটা আবার দিতেও পারেন। আর এখানে দিয়েছি আমি 1/4 চা চামচ জায়ফল গুঁড়া, খুবই সামান্য পরিমাণে জয়ত্রী গুঁড়া। যেহেতু জয়ত্রীটা খুব স্ট্রং ফ্লেভার হয় এবং পরিমাণে খুবই কম দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, মাংসটাকে আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি রান্না করে নিব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। বিশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ। যেহেতু তেহারি, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে তেহারিটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন মাংসগুলো একটা বাটিতে তুলে রাখলাম। এরপর আমি এখানে এই মশলার মধ্যেই আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চালটা দিয়ে দিলাম। আমি চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং পানিটা ঝরিয়ে রেখেছি। মশলার সাথে এখন চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চালের জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ চাল যেহেতু দিয়েছি, আমি এখানে পানি দিব মোট 4 কাপ। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 3 কাপ, আর 1 কাপ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। এরপর এখানে আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়ানো থাকবে। যখনই চালের সাথে চালগুলো পানির গায়ে গায়ে লেগে আসবে, চুলার আঁচটা কমিয়ে আমি প্যানের নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1/4 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর যে মাংসটা আমি উঠিয়ে রেখেছিলাম সে মাংসগুলো আমি ঢেলে দিলাম। মাংসগুলো দিয়ে আমি আলতো হাতে চালগুলো একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে সব দিক থেকে চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। এরপর আমি নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। শানের যে বিরিয়ানি মশলাটা আছে এটা আপনারা দিতে চেষ্টা করবেন তেহারি রান্না করার সময়, এতে করে তেহারির স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায়। দশ থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের কতটা ঝরঝরে হয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আপনারা যখন রান্না করবেন দেখতে পাবেন যে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। বাসায় রান্না করবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাদি স্পাইসি। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো কোনো রকম রং কেমিক্যাল ছাড়াই কিভাবে কালারফুল শরবত তৈরি করা যায়, আমি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শরবতগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা খুবই মজার। আমি প্রথমে এখানে 6-7টা লেবু থেকে জুস বের করে নিয়েছি। বের করে আমি একটি ছোট গ্লাসে নিয়েছি। প্রথমে আমি তৈরি করে দেখাবো মালটার শরবত। আমি একটা গ্লাস নিলাম। গ্লাসের মধ্যে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এরপর আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়া চিনি দিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনিটাও দিতে পারেন। 1/4 চামচ করে সাদা লবণ আর বিট লবণ দিয়ে দিলাম। এরপর আমি একটি মালটা থেকে যে জুসটা বের করে নিয়েছি, সেই মালটার জুসটা গ্লাসে ঢেলে দিলাম। পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার মালটার শরবত। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুবই মজা। চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করতে। এরপর আমি আরও একটি গ্লাস নিয়ে নিলাম। এখন তৈরি করে দেখাবো আমি আনারের শরবত। একই নিয়মে আমি গ্লাসে 1 টেবিল চামচ লেবুর জুস, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 1/4 চামচ করে বিট লবণ আর সাদা লবণ দিয়ে দিলাম। এরপর আমি একটি আনার থেকে যে জুসটা বের করে নিয়েছি, সেই জুসটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল খুবই মজাদার আনারের শরবত। কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা যখন বাসায় তৈরি করবেন দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একই নিয়মে আমি সবগুলো শরবত তৈরি করে নিব। সবগুলো শরবত তৈরি করতে আমার লেবুর জুস, বিট লবণ আর সাদা লবণ আর চিনি লাগবে। আমি এখানে আনারের শরবত, মালটার শরবত, আঙ্গুরের শরবত, পুদিনা পাতার শরবত, আদার শরবত, গাজরের শরবত তৈরি করে নিয়েছি। আমাদের হাতের নাগালের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। এখন যেহেতু বৈশাখ মাস, অনেক ধরনের ফল আর সবজি পাওয়া যাচ্ছে। আপনারা অনায়াসে বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন এই শরবতগুলো, এবং বানানো খুবই সহজ। দেখলেন তো, কোনো রকম রং বা কেমিক্যাল ছাড়াই খুব সহজে কালারফুল শরবত তৈরি করা যায় খুব সহজেই। সবশেষে আমি আদার শরবতটা তৈরি করে নিব। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ একটি আদা নিয়ে ভালো করে থেতো করে সেই আদা থেকে আমি জুসটা বের করে নিলাম। এরপর আমি একই নিয়মে লেবুর জুস, বিট লবণ, সাদা লবণ আর চিনি দিয়ে তৈরি করে নিলাম আদার শরবত। আপনারা যখন বাসায় তৈরি করবেন শরবতগুলো খেলে আপনাদের কাছে খুব ভালো লাগবে।
চেষ্টা করব আবারও ভালো নতুন কিছু ধরনের শরবত নিয়ে আপনাদের সামনে হাজির হতে। যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে আমি বরফ কুচি দিয়ে শরবতগুলো পরিবেশন করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। Hi everyone,
মাংসের সাথে সবাই খুব পছন্দ করবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ।